তুই ডাক। এই মফিজ, এই নরেন, এই ছোট লোক বাইরে। এই কেরে কেরে। ও বড় ভাই আপনারা কেমন আছেন? বড় ভাই কইতেছ কেন? ওরা না তোমার বয়স ছোট? ছোট ভাই। আরে বয়সে ছোট যাতে কি, ওর তো আমার কাছে টাকা পায় তাই সম্মান দিয়ে বড় ভাই বলতেছি। তাতে টাকা না আছে। এই তোর সম্মানের গোষ্ঠী গিলাই, তোর কাছে 5000 টাকা বে, টাকা দে। আমার 7000। ভাই আপনাকে সবার সব টাকা আমি দিয়ে দেবো, আমার খালি 7টা দিন সময় দেন। এই তো 7 দিনের খেতায় আগুন। আজকে 2টা বছর ধরে তুই আমগো টাকা নিয়ে ঘুরাইতাছস। আজ এই মুহূর্তে যদি তুই আমগো টাকা না দেস, তোরে বউরে আমরা দুইজনে তুইলা নিয়ে যাবো। হ্যাঁ কি বলেন ভাই, আমার বউরে তুলে নিয়ে যাবেন মানে? দেখেন ভাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ভালো একটা বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমার আছে শুধু সুন্দর একটা বউ। এটা যদি আপনারা উঠাই নিয়ে যান তাহলে আমি থাকুন কেমনে, কার লগে থাকুন? ভাই এরকম কথা কইেন না ভাই, আমার 7টা দিন সময় দেন, আমি টাকা দিয়ে দেবো। টাকা যদি না দিতে পারি তাহলে আপনাকে মরা মুখ দেখবো। কি মানে আপনারা আমার মরা মুখ দেখবেন। ভাই আপনাকে মরা বাপ মায়ের দোহাই লাগে, আমার মাত্র 7টা দিন সময় দেন, আমি সব টাকা পয়সা দিয়ে দেবো। দিলি বাপমার কথাটা দিলি তো আমার মনটা নরম করে। কিন্তু তুই মাথায় রাখিস, হ্যাঁ 7 দিন মানে কিন্তু 7 দিন, 7 দিনের জায়গায় 8 দিন যদিও না, তোর খবর আছে। আর তোর বউরে আসলেই উঠাইলে, বুঝছো? আর চল আল্লাহ 7টা দিন তো শান্তিতে থাকতে পারো। হারামির বাচ্চা, বোটকার বাচ্চা, বোটকার একটু রোদ আমরা বাইর করে ফেলাইতো। পারুল, তুমি ব্যাগটেক নিয়ে কই যাইতেছো? বাপের বাড়ি যাইতাছি। তোমার মতো এরকম চালচুলাহীন ঘাটের মরার সাথে আমি সংসার করব না। কি বলতেছো পারুল তুমি এইসব? আমার সাথে সংসার করবা না মানে? কেন আমার সাথে সংসার করবা না? বিয়ার আগে তুমি কি কইছিলা? তোমার দাদা বলে জমিদার, তুমি জমিদারের নাতি। ঠিকই তো বলছি, আমার দাদার নাম আসলো জমিদার আলী, সেই হিসেবে আমি জমিদারের নাতি হলাম না? তোমার দাদার নাম জমিদার আলী না হইয়া ফকির আলী হওয়া দরকার ছিল। বিয়ার আগে তুমি আমার কি কইছিলা? তোমার বাপের টাকা পয়সা, চাকর বাকর, ধন সম্পত্তি সবকিছু আছে। অথচ আমি বিয়ার পর কি দেখলাম? তোমার এই সংসারে অভাব আর মাটির ঘর ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস করবা কিনা জানি না পারুল, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চাকর বাকর সবকিছুই ছিল, কিন্তু 98 বন্যায় সবকিছু ভাষায় নিয়ে গেছে, আমার শুধু রেখে গেছে। এরপর থেকে তো আমি গরিব। কিন্তু আমি তো তোমার গরিব দেখা বিয়া করি নাই। আমি তো জানতাম তোমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, সেজন্য আমি বাপ মারে না কয়ে পালাইসা তোমার লগে বিয়া করছি। অথচ আমি বিয়ার পর কি বুঝলাম? তুমি আমার হাতে হারিকেন ধরা মুলা ঝুলায় আমার বিয়া করছো। তোমার মাথায় তোমার চুলের থেকে ঋণের বোঝা বেশি। আর এই বাড়িতে বেশি দিন থাকলে তোমার কোনো পাওনাদার ঠিকই একদিন আমার তুইলা নিয়ে যেত। সেজন্য আমি আর তোমার সংসার করবো না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যাবো। এইভাবে বলো না জান, তুমি আমার সারা চলে গেলে আমি মরে যাব, বরবাদ হয়ে যাব, সন্ন্যাস হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আর আমি এখানে বেশি দিন থাকলে আমার এই ফর্সা শরীর পুরা কালো হয়ে যাবো, অল্প বয়সে আমি বুড়া হয়ে যাবো। কারণ তুমি আমাদের জীবনে কোনোদিন শাড়ি গয়না মেকআপ কোনোদিন কিছু কিনে দিতে পারবা না। অবশ্যই পারম জান, এইভাবে বলো না, আমার এই দিন থাকবো না, আমার শুধু কয়টা দিন সময় দাও, তোমার আমি শাড়ি গয়না চুরি মেকআপ সব কিছু কিনা দেবো, রাজরানীর হালে রাখবো। ঠিক আছে, বিয়া যখন কইরেই ফেলাইছি তখন আর কি করব। কিন্তু তোমার আমি পাওনাদার মতো 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার শাড়ি গয়না না কিনা দিছো, তাহলে ওই পাওনাদাররা আমার আয়া কিনিয়া যাব, আমি ওগুলোকে যাবো গিয়া। আল্লাহ কি কইতেছে এইসব? আমার বউ নাকি পাওনাদার লগে চলে যাইবো? টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পকেটে ঢুকো। আল্লাহ তুমি আমার হঠাৎ বড় লোক বানাই দাও আল্লাহ। আল্লাহ আমার টাকা দাও আল্লাহ, আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও আল্লাহ, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও আল্লাহ, নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো আল্লাহ, আল্লাহ 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 আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও আল্লাহ। কিরে মবিজ্জা, কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টুকাই পাইছি। কি আছে ব্যাগে?
কইতে পারুম না, খুললে দেখেন। একটু তোমার উপরে কত বড় সাহস, হ্যাঁ? ফকিনের বাচ্চাকে আমরা বলে ব্যাগ খুলবো? কল ফকিনের বাচ্চা, আমরা অর্ডার দেয়, কল খুলতেছি ভাই। অর্ডার দেয়। ওমা আল্লাহ গো, আমার তো কপাল খুইলা গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো। আমার আর কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। এখন থেকে আমি পায়ের উপর পা তুইলা খামু আর ঘুমামু, যেখানে যাইতে মন চায় সেখানে যাবো, যা খাইতে মন চায় তা খামু। এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। আরে মফিজ, তুই তো এখন হঠাৎ বড় লোক। কি রে চোর মারলি কেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে একজন হঠাৎ বড় লোককে তুই করে কইতাছস? সরি মফিজ, তুমি দেখুন অনেক বড় লোক। আমার আমার লাগে, আমি তো তুই কইনি। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস? আমার তুমি করে কবি না, আমরা আপনি করে কবি আর মফিজ স্যার করে কবি। মফিজ স্যার ভাইয়া, আপনি তো এখন অনেক বড় লোক, আমারে আপনার সেক্রেটারি চাকরিটা দিয়ে দেন, আমি খুব বেকার। মফিজ স্যার ভাইয়া, আপনি তো টাকাগুলা পাই এখন হঠাৎ বড় লোক হইছেন না, একটা বডিগার্ড হইলে আপনার লেগে ভালো হইব। আসলে আমি মোটা দেখা আমার কেউ চাকরি দেয় না, মনে করো আমি বেশি বেশি খাই। কেন মাদ্দের পুতেরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুইলা নিয়ে আবি, এখন চাকরি আজকে? মফিজ স্যার ভাইয়া, আমরা বোকা আছিলাম, গর্দব আছিলাম, নাদান আছিলাম, এই জন্যই ভুল কাজ করছি। আসলে আমরা ভাবিরে তুইলা নিতে চাইছিলাম ঠিকই, কিন্তু ভাবিরে তুইলা নিয়া ভাবির থেকে মায়ের আসনে বসাইতে চাইছিলাম, কিন্তু আমরা যেহেতু সেটা পারি নাই, তাই আজকে থেকে ভাবিরে আমরা মায়ের নজরে দেখবো। আর আপনারা বাবার নজরে। ওরে ফকিন্নির পুতেরা, তখন মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। ভাই বাচ্চার দরকার নাই, ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপনাকে বডিগার্ডের চাকরিটা দেন ভাই। আমি তো গরিব, এর মধ্যে মোটা, আমারে কি খুব দরকার। আমার মতো একটা বডিগার্ড দিবেন, গুলি করলে আমি আবার সিনা পাইতে দিব। ঠিক কইছস, টাকা পয়সা হয়ে গেলে আমার শত্রু পারে, পরে আমার মাইরা ধরে আমার টাকা পয়সা নিয়ে যেতে পারে। আমার একটা বডিগার্ড দরকার। যা, আজকে থেকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার। স্যার ভাইয়া, আর আমি তুই, তোর দেখতে ফকিনের মতো লাগে। তুই আজকে থেকে আমার পিয়ন, তুই আমার পিছন পিছন পানির বোতল, চেয়ার, ছাতি এটা দৌড়াদৌড়ি করবি। এখন টিপা টিপি বন্ধ কর, যা গ্রামের সবাই গিয়ে খবর দে মফিজ আর মফিজ না, সে এখন হঠাৎ বড় লোক, টাকার বস্তা পায়ে গেছে গা। আর আমি ও বাইর যাই, বোর কাছে যাই, টাকা পয়সা নিয়ে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি ঠিক না। যা স্যার। আরে এই দোকানে ও বিল্লাল ভাই, বিল্লাল ভাই কি হয়েছে জানো নি? আমগো মফিজ আছে না, বস্তা ভর্তি টাকা পাইছে। আরে মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হাই হাই কো কি মফিজে বড় লোক হয়ে গেছে? হ্যাঁ। আরে সবাইকে খবরটা দিতে হইব, বস্তায় বস্তা ভর্তি টাকা পাইছে, লও লও। আরে আফতাব কাকা, জানো কি হইছে? আমগো মফিজ আছে না, ওই তো বস্তা ভর্তি টাকা পাইছে। কাকা মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। সবাইকে কইতে হইব ব্যাপারটা। হায় হায়, এটা কি কয়? মফিজ বলে হঠাৎ বড় লোক হয়ে গেছে। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ। এই রিয়াজ ভাই, রিয়াজ ভাই কি হইছে জানেন নি? কি হইছে? আমগো মফিজ আছে না, ওই রাস্তার মধ্যে এক বস্তা টাকা কুড়ায় পাইছে। কতগুলা টাকা? এক বস্তা। আরে ভাই মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, চল 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 সবাই সবাইকে কইতে হইব, কেউ বাদ যাইব না কিন্তু। মফিজও বড় লোক হয়ে গেল। তুই শালা, সারা জীবন পড়ালে একে করলাম নাকি? রাস্তার উপরে খালি উপর দিকে চাই হাঁটি, এখন তুই নিচের দিকে চাই হাঁটু। যে আসবে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী ঘরে আসছে। এত দেরি হলো কেন স্বামী? আরে শরীরটা আমার কাছে, আহো তোমার শরীরটা মুখে দে। নোংরা হাত দিয়ে আমার ধরবি না, আমার গায়ে নোংরা হয়ে যাবো, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবো, অপরিষ্কার। ঠিক কইছো, একদম ঠিক কইছো। কি লেগে যে আমি তোমার ধরতে গেলাম, এই ময়লা হাত দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমিও কামটা ঠিক করো না আমার ধাক্কা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উষ্ঠা দিতে চাইছস, কোন নিজ মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা কইতেছস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি।
তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তারা বদলাই দিছে। যে কি বলো না, বলো না বলো না। কই টাকা কই? আস্তে দেখো না কত টাকা। টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেই নাই আল্লাহ। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিবি। কি কি লেগা আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ফেলাই দেবো, নতুন করে আনো। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না। আমার খালি তোমারে দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। তোমার ছাড়া আমি বাঁচবো না গো। কেন সকালবেলা না তুই আবার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাপের বাড়িতে যাস গা? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, রাম ছাগল ছিলাম, সেই জন্য আমি এইসব কথা বলছিলাম। কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি, আমার কোনো কিছুর দরকার নাই। আমার শুধু স্বামী তোমারই দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হয়েছে আমার বাপ মা 14 গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। ঠিকই কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে কবি, আর আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি। আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি। যদি আমার কথার অবাধ্য হস, একটা লাথি মেরে বাড়িতে বাইর করে দেবো। তুমি না একটা কাজ করো, আমার এখনই একটা লাথি মারো, আর নয়তো আমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো মারো। অনি মারুম, ঠিক আছে মারি। না আমি মশা মাইরে আমার পা নোংরা করতে চাই না। অন যা, কথা বাড়াইস না, যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা গুনতে হইব। যা সর। আব্বা আব্বা এই আব্বা ওহো আব্বা শুই। কি রে চিল্লাইতেছস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? কি খবর? আরে আমগো গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ তো কি হইছে তার? আহারে অভাবের কারণে বোধহয় মরে গেছে নাকি? এই অভাবের কারণেই আবার বউটা বাইগা গেছে মনে হয় না? আরে না আব্বা, মফিজ ভাই হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? মানুষ কেমনে হঠাৎ বড় লোক হয়? আব্বা সে আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় 1 ব্যাগ টাকা পাইছে, ব্যাস এতগুলা টাকা একসাথে পায়া সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? রাস্তায় মফিজ 1 বস্তা টাকা পাইছে? ইসরে, ওই রাস্তায় মফিজের আগে আমি কেন গেলাম না? তাইলে তো ওই টাকাগুলি আমি পাইতাম। আমি বড় লোক আছি, তার থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতাম। সিনা আব্বা তুমি আর বড় লোক নাই, গ্রামে সবাই বলা বলি করতেছে এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই, আর এই গ্রামের সবচেয়ে বেশি বড় লোক এখন মফিজ ভাই। তোমার দিন শেষ। না 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 না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। তার সাথে সম্পর্ক বানাইলে আবার লাভই হইব, লস হইব না। টাকায় টাকা বানাইব, আর কারণে অকারণে মফিজের কাছ থেকে আমি উপকার পামু। এটা তো একদম ঠিক কইছো আব্বা, কিন্তু মফিজ ভাইয়ের লগে তুমি সম্পর্কটা বানাইবা কেমন? কেন তোরে মফিজের সাথে বিয়ে দিব? সি সি আব্বা তুমি এটা কি কইতাছো? মফিজ ভাইয়ের লগে আমার বিয়া দিবা মানে হ্যাঁ একটা বউ আছে? চুপ থাক বোকা মাইয়া কোথাকার। শোন, যাগো টাকা থাকে অনেক বেশি, তারা একটা না 10টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। মফিজের কাছে এখন অনেক টাকা, তার একটা বউ আছে, আর একটা বউ তুই হইতেই পারোস, এইখানে তো দোষের কিছু নাই। শোন রে মা,
সতীনের ঘরে গেলেও টাকা পয়সা নিয়ে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তাছাড়া তরে মফিজের সাথে বিয়া দিতে পারলে ওর কাছ থেকে টাকা নিয়া সামনের বছর আমি চেয়ারম্যানের নির্বাচন করতে পারবো। অতএব তোর মফিজ রে বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে হইব। আব্বা, আমি তোমার মাইয়া না, আমার কোনো আপত্তি নাই। যেখানে টাকা সেখানেই আছে। মফিজ ভাইয়ের টাকা আছে, তার সেই টাকার জন্য তারে বিয়ে করে সতীনের সংসার করতে আমি রাজি। এই এই তো আমার মাইয়ার মতো কথা কইছস। ঠিক আছে, কিরে বাসার, কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো, আবার আমার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে, তো তার আর সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরে আমি আগেও তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পাইতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখ তোর লোকে খাজুরে আলাপ পেরে লাভ নাই। কে লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যেই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন, যাই না শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলেও কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়া করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব, আমি বাইসা থাকতে আমার জামাইরে আরেকটা বিয়া করতে দিব না। সব আমি জায়গায় আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করুম? মফিজ, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মায়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা, আমি সাইড বউ থাকবো? সব একদম খুব বেশি কথা কবি না। আচ্ছা বাসার, মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ। তুমি তো দেখতে সুন্দর, আবার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। আমি তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটি দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইয়ে গেছে। তা আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের দুই হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা, আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। মফিজ, এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে পারো। এই নাও। তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চল রে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়া করতে চাস, আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস? তোরে আমি খাইছি খারাপ। এই গোলাপি, খারা, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়া করবি কেন? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়া করব।
ভাল লাগে না? আমার জামাই তো এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়া করবি তুই? লোভী মাইয়া কোনানকার, তুই একটা লোভী, তোর বাপ একটা লোভী। হ্যাঁ ঠিকই কইছেন, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকার লোভের লেগে আপনার জামাইরে আমি বিয়া করব। খবরদার, আমার জামাইয়ের বিয়া করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিব। ভয় দেখাইতেছেন? হ্যাঁ আমারে ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? এক লগে সাইডটা প্রেম কইরা চারজনের লগে একসাথে ধরা খাইছি, তখনই ডরে না, আর এখন আইছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরেই বিয়ে করব, ওর লগে সংসার করব, আর তুই হবে আমার সতীন। সতীন হওয়ার লেগে রেডি থাক। কি কইলি তুই? আমি তো সতে নমো শয়তানি তোর ফাজিল মাইয়া, কত বড় সাহস আমার এই কথা কয়। আজকে মাইরি তোরে আমি স্কির মাই বলব তোর কত সাহস। এই এই মাইয়া এই এই কি করতেছো? হ্যাঁ, গরিব গোমাতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস, ও আমার জামাইরে বিয়া করতেছে। আজকে আমি ওরে মাইরি ফেলামু, লাশ ফেলাই দিমু, আমার মাথা রক্ত উঠে গেছে। আমিও তো লাশ না ফেলে হেন থেকে যাবো না। আমি বুঝতে পারছি তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারুম না। বলি তুই তুই আমারে খুন করবি? আমি আজকে তোরে খুন করবো, কারণ খুন না করলে তুই আমার জামাই পিছ ছাড়বি না। আজকে তো তোরে আমি মাইরাই ফেলামু। এই এই আবার মারামারি শুরু করছে। এমনি মারলে তো বইরে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গোলাপীরে বিয়া করুম না। শুনছস, আমার জামাই তোরে বিয়া করবো না। আমার জামাই থেকে 100 হাত দূরে থাকবি, বুঝছস? লোভী বাপের লোভী মাইয়া, যা দূরে গিয়ে মর। আরে টাকা পড়ে গেছে তোর, বেশি টাকা হলে যাও আর কি। আসো, একটা ব্যাগ কিনে দিই। তোরে আমি দেখা নিমু একদম। আহারে, একলা মানুষ এতগুলো টাকা কেমনে গুনবা? চলো পানি খাও। আহারে আরে জামাই, আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছে। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়া করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনা নিবেন না। এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন? লজ্জা করে না? আসলে হয়েছে কি জামাই বাবা, যে আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি না। আমরা যদি মানুষ হইতাম না, তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুর আর শাশুড়িরা মাপ করে দাও, মাফ করে দাও। তোমার শ্বশুর অবস্থা ভালো। আরে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। এই দেখ, আমি কান্দা বন্ধ করেন। এ বাঁচলে কি আর মরলে কি, তো আমার কি যায় আসে? আমি আপনাকে মাফ করতে পারব না। আপনারা কত খারাপ। বিয়ার পরে আমরা বাইসা আছি না মইরা আছি, আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? মাঝখানে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম, তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকিন্নির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকিন্নির পুত পাচ্ছি। আরে কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা? এই দাঁড়াও, এই লো 1,00,000 টাকা। হ্যাঁ দিতেছি দিতেছি, এটা ফেরত দিতে হইব না, উপহার, স্মৃতি উপহার। তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও বাবাজি, বাবাজি মাফ করে দাও। তুমি 10,000 টাকা চাইছিলা, 1,00,000 টাকা দিছে। ও না আব্বা আমার উপর রাগ করে থাকো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত খুশি হইতেছো কেন? আমি থাকি টাকার সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলাইয়া কত খুশি। মনে আছে আম্মাজান, আমার বন্ধু আক্কাস বিয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে একটা টাচ মোবাইল গিফট পাইছিল। আমি কত আশা করে আমার শাশুড়ির কাছে একটা টাচ মোবাইল চাইছিলাম। আমার কি কইছিলেন আপনি যে ফকিন্নির পুত, তোর লগে তো সামনাসামনি মানুষ কথা কয় না, তুই আবার ফোন করে কথা কবি কার লগে? ও বাবজি বাবজি, কি মনে করছো? এই কথা আমি ভুলে গেছি? আমি ভুলে যাই না বাবা, আমি এখনো মনে রাখছি। আল্লাহ ভালো, কেমনে আমি তোমার মুখের পরে এই কথাটা বললাম? চাইছো একটা টাচ মোবাইল, সেটা আমি কেমনে তোমার মুখের পরে না কইরা দিলাম? এই কথা মনে করে বাজান রে, কালকে সারা রাত ঘুমাইতে পারি না, দুই চোখের মতো
আমি এক করতে পারি নাই, খালি কাঁদছি আর কাঁদছি, আর চিন্তা করছি কখন ভোর হইব আমি মার্কেটে গিয়া তোমার জন্য একটা টাচ মোবাইল কিনব। এই যে বাসা, এই যে দেখো একদম সুন্দর করে খুললা খেলা নিয়ে আসছি। এই যে টাচ মোবাইল দেখছো, আমি তো মোবাইলে পাইছো, একটু রাগ কমছে না? কেমনে রাগ কমবো? বিয়ার পরে এখন পর্যন্ত তোমার বাপ মায় জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে আমার একটু জামাই আপ্যায়ন করছে? করে নাই। তাই আমার রাগও কমবো না। ঠিক আছে জামাই, তুমি কাইলকাই আমাদের বাড়িতে যাইবা, তারপরে তুমি যা খাইতে চাও সব কিছু তোমারে খাও, দরকার হলে আমি নিজে রান্না করব। আমি এখন কইছি দেখে অহন দাওয়াত দিতেছে, তার আগে তো কর নাই। ভুল হয়ে গেছে জামাই বাবাজি, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, সবকিছু গুলাই ফেলছি, কোনটা রেখা কোনটা যে আগে কমু সেইটাই ভাবতেছি। শোনো জামাই বাবাজি, কাই কিন্তু আমাকে বাড়িতে যাইবা, তুমি আমাকে বাড়িতে দাও। কি হলো, চুপ করে আসো কেন? না যাবো না। জামাই বাবাজি এই কথা কই আমাকে মনে কষ্ট দিও না, এখন এত কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে বাড়িতে কালকে না যাও তাইলে আমরা এই বাড়িতে থাকা হরতাল ধর্মঘট করবো। হ্যাঁ, যতদিন না তুমি আমাদের বাড়িতে যাইতে রাজি নাও ততদিন আমরা অনশন করুম, না খাইয়ে থাকুম। আরে কি কর না কর, এই বয়সে না খেয়ে থাকলে বাঁচবেন না মরবেন তা ঠিক আছে। আচ্ছা যাক গে, না খেয়ে থাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে গেলাম, যাবো আপনাকে বাড়িতে, দেখি কি ঘোড়ার টিমের জামাই আপ্যায়নটা করে। আরে জামাই, শেষ পর্যন্ত যে তুমি আমাকে বাড়িতে আসছো সেজন্য আমি খুব খুশি হয়েছি। জামাই বাবাজি তোমার পছন্দের পোলাও, মুরগির রোস্ট, ডিমের কুরমা, তারপরে হচ্ছে গরুর ভুনা, মাছ ভুনা, এই যে বেগুন ভাজি সব রান্না করছি, তুমি মন ভরে খাও বাবা। না আম্মা, আমার পছন্দের সব খাবার রান্না করতে পারেন নাই, এখানে আইটেম অনেক কম হয়েছে, কিন্তু আপনারা তো গরিব মানুষ, গরিব হওয়ার পরও যে এত কিছু চেষ্টা করছেন তাতে আমি একটু খুশি হয়েছি। ধন্যবাদ বাবাজি, তোমার যে কিছুটা হইলেও খুশি করতে পারছি সেজন্য আমি নিজেও খুশি। তা বাবাজি আর দেরি কেন, বিসমিল্লাহ কইয়া খাওন শুরু করে দাও। আমি তো আগে খাবো না, আগে খাইবো ওরা দুইজন। কেন ওরা খাবো কেন আগে? কারণ ওরা খায় চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ মিশানো আছে কিনা। হায় 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 জামাই বাবাজি, এটা তুমি কি কও? খাবারের মধ্যে বিষ থাকবো কেন? এত অবাক হওয়ার কিছু নাই, বিষ মিশানোটাই স্বাভাবিক। আপনার তো গরিব ফকির নেই, আপনার তো শত্রু নাই, আমার তো অনেক টাকা পয়সা, কারণ আমি হঠাৎ বড় লোক হয়ে গেছি, আমার অনেক শত্রু আছে, যে কোনো সময় আমার শত্রুরা আমার বিষ খায় মারা ফেলতে চাইবো, এই জন্য ওরা আগে খাইবো, খাইয়া চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ আছে কিনা। এটা তুমি কি কইলে বাবাজি? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা তোমার খাওয়ার মধ্যে ভেজাল দেবো কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি একমাত্র টাকা ছাড়া অন্য কাউরে বিশ্বাস করি না। এই, খা দেখ। জি স্যার ভাইয়া। রিপোর্ট। স্যার ভাইয়া রিপোর্ট, খাবার কোনো ঝামেলা নাই, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু খাবারের লবণ একটু বেশি হয়ে গেছে। স্যার ভাইয়া, মুরগির মাংসে ঝাল একটু বেশি হয়েছে, আর মুরগিটা দেশি না, ফার্মের। ওটা কোনো সমস্যা না, ওটা আমি ম্যানেজ করে নিতেছি। আব্বা, আম্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে পারতাম রান্না করার জন্য, যদি ফার্মের মুরগির জায়গায় দেশি মুরগি দিতেন। যাই হোক, পারুল হাত ধুয়ে দাও। কেন তুমি নিজের হাতটা নিজে ধুইতে পারতেছো না? আমার হাত ধুয়ে দিতে হবে কেন? না পারতেছি না, কারণ আমি বড় লোক, আমি বড় লোক হয়ে নিজের হাত নিজে ধুই কিভাবে? হাত কি ধোয়াই দিবা না ওটা জামুগা? না 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 না, তাদের করো। এই স্যার ভাইয়া, এই পানিটা মিনারেল। ভাই রয়েছেন কে, ভাত মারেন। আল্লাহ দোহাই লাগে আমার আর বাইরেন না, আপনি আমারে মারতেছেন কে? তোরে মার মনে চাদর করমু, হ্যাঁ?
বিয়ার সময় তোর ভাই আমারে কইছিল 1 লাখ টাকা যৌতুক দেব। বিয়ার এত দিন হয়ে গেছে, টাকা কই? টাকা কই? তুই এখন যাবি তোর ভাইয়ের বাড়ি, যেমনে পারস তুই তোর ভাইয়ের কাছ থেকে আমার টাকাই না দিবি। টাকা না দিলে তোর একদম মেরে ফেলাম আমি। মাইরা ফেলান আপনি আমারে মাইরা ফেলাইলেও আমি আপনার 1 টাকা হইতে দিব না। আমি খুব ভালো করে জানি ওই টাকা আনলে আপনি নষ্ট করবেন নেশা করে জুয়া খেললা। আপনি একটা নেশা করে একটা জুয়ারি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তোর, তুই আমার নেশা করছস, আমার জুয়ারি করস। আজকে তোর আমি মেরে ফেলাম, আজকে তোর আমি মেরে ফেলাম, আজকে তোর আমি মেরে ফেলাম। বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। জামাই তার বউরে শাসন করতেছে। গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখলাম অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। আলমগীর, বাড়ি থামেলা কেন? বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই, তুমি চালাই যাও না, দেখি ভালোই লাগতেছে। আমি কোনো অন্যায় করি নাই ভাইজান, আমার শুধু শুধু মারতেছে। তোমার কাছ থেকে টাকা আইনা দেই না কেন এই জন্য? কি আলমগীর তোরে এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে, আবার টাকাও চাইছে? তা আলমগীর, তুমি জানি কত টাকা চাইছিলা? কত টাকা? আবার যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওই কয় টাকায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা? যদি 2 লাখ দিই কেমন হয়? খুবই ভালো হয়, দিবেন ভাই, দেন 2 লাখ টাকা দেন। তোমার দিব না, আমার পাশে যে দুজন দাঁড়ায় আছে তাকে 2 টাকা দিব। কারণ কি জানো? তারা অক্ষণ তোমারে গ্যাংনাম স্টাইলে পিটান শুরু করে দিব। তুমি তোমার বোন জামাই, তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না, আর তাছাড়া আমি গরিব মাইরা হাত নষ্ট করতে চাই না। তাই ওরা তোরে এখন গ্যাংনাম স্টাইলে মারবো, এমন মারা মারবো মাইরা তোর হাড্ডি গুটি গুড়া বানায় ফেলাইবো। কি করলেন আপনি? টাকা দেওয়ার কথা কই আপনি টাকা দিতে পারেন না, এখন গুন্ডা পাঠায় না আমার উঠানে খাড়ায়া আপনি আমার হাড্ডি গুটি ভাঙবেন, আমি আপনার হাড্ডি গুটি ভেঙে আলাই দিব। কি ব্যাপার, আমি এনে এলাম কেমনে? বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। টাকা তো তুই পাবি না, উল্টা তোরে আমি জেল খাটাবো। তোরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুম, কারণ টাকার আমার কোনো অভাব নাই। চল থানায় চল। আয় ভাইজান, ভাইজান আপনার পাও দুটা কই? পাও দুটা আগাই দেন ভাইজান। ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। হাজার বান্দির বাচ্চা! ভাইজান, ভাইজান আমি আর কোনোদিন আপনার বোনের অত্যাচার করবো না, আমি আপনার বোনের গায়ে হাত তুলবো না। অত দূরের কথা ভাইজান, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাইজান। স্যার মাফ চাইলে তুই আমার বোনের কাছে মাফ চাবি, যা যা। কই আপনার বোন? বউ, 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 বউ আমার মাফ করে দাও। বউ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার মেরে বলাইবো। বউ আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। বউ গায়ে হাত তুলবেন না ভালো কথা, কিন্তু ভাইজান ও নেশা করে জুয়া খেলে, তার কি হইব? তাই নাকি আলমগীর? তুমি আবার নেশাও করো? তাইলে তো তোমার থানায় যাওয়ানি লাগবো। চলো পুলিশের সাথে একটু দেখা করে এসো। আসো। নেশা কি? জোয়া কি? আজকে থেকে ভাই আমার জীবনে কোনো নেশা নাই, জোয়া নাই। এই যে আমি আপনার সামনে কাম ধরে করতেছি ভাইজান, এরপরে যদি আমি নেশা খাই আপনি আমার যেই শাস্তি দিবেন আমি মাথা হইতে নেবো ভাইজান। ঠিক আছে রাবেয়া, তোর ভাইয়ের এখন টাকার কোনো অভাব নাই, যত টাকা লাগে খরচ করুম। তোর যখন যেটা লাগে আমার ফোন করে জানাবি, বাড়িতে পাঠাই দেবো। এই বান্দির পুত, লাত্তি খাইতে বুঝছস আমি কি জিনিস, যা যা কইছস মনে থাকে যেন। আমি একটা জিনিস ভাবতেছি, আমি যে হঠাৎ বড়লোক হয়ে গেলাম, এত টাকা দিয়ে আমি কি করুম? আমিও ভাবছি তোমার কাছে তো অনেক টাকা, মাটির ঘরে থাকতে না ভালো লাগে না। তুমি বাড়ি করে কাম ধরো না কেন? আর তোমার কেরাই কইছে আমি বাড়ি করে কাম ধরতেছি না? আমি বাড়ি করে কাম ধরে ফেলাইছি। 5 তলা বিল্ডিং হইব এই জায়গায়, আর 5 তলা বিল্ডিং কেরা করবো? গ্রামের মিস্ত্রি? 5 তলা বিল্ডিং করবো জাপানের এক ইঞ্জিনিয়ার অংসিং পু। ওই পু ভাই কইছে এই ডিজাইন করতে বলে 1.5 বছর সময় লাগবে। 5 তলা বিল্ডিং হইব, তার উপরে একটা সুইমিং পুল, আহা মাথার উপরে পানি নিয়ে ঘুমামু। আর এই পাশে একটা পার্ক হইব, হাতি ঘোড়া বাঘ সিংহ দৌড়াদৌড়ি করবো। আর এই পাশে কাটাতারে বেড়া দিয়ে বানামু একটা আশ্রয় কেন্দ্র। গ্রামের যে অসহায় কুত্তা বিলে আছে তারা সেখানে থাকবে। চিড়িয়াখানা, মিনি জু। আমার যে কি ভালো লাগতেছে গো, আমার বিশ্বাস হয় না আমার কপালটা এত ভালো, আমি এমন ভালো একটা জামাই পাইছি, মানে বিশ্বাস করতে পারি না। আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। তোর মার গলাটা কি সুন্দর, তোমার গলাটা কেমন জানি শুন নাই। মফিজ, সকাল বিকাল গান ও মফিজ, আর মফিজ বাড়িতে আছো না? আসসালামু আলাইকুম ভাই। কি চাচা,
আপনারা সবাই এত রাইতে আমার বাড়িতে? আরে এখন তো তোমার দিনের বেলায় পাওয়াই যায় না, এত ব্যস্ত থাকো, তাই আমরা রাত্রিবেলা তোমার সাথে একটু কথা বলতে আসছি, জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন, টাকা পয়সা হইলে যা হয় আর কি, সময় পাই না। তখন কি কইতেছেন? সামনে বাজার কমিটির নির্বাচন, আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি হইবে। কেন বাজার কমিটির সভাপতি আমি কেন? আরে তুমি ওইলা সবচেয়ে টাকা পয়সার মালিক, ধনী লোক, তুমি বাজার কমিটির সভাপতি নইলো কেন হইব? আমরা আগের কমিটির সভাপতি মানি না। এটা অবশ্য ঠিক বলছেন চাচা, যেই বাজারে গিয়া সারা জীবন লাত্তি উষ্টা খাইছি, বাকি চাইও পাই নাই, সেই বাজারে আমি সভাপতি হমু, ভাবতে ভালো লাগতেছে। আব্বা, তুমি না ভাবছিলা তুমি আগামী বছর এই গ্রামের চেয়ারম্যান নির্বাচন করবা, এই গ্রামের চেয়ারম্যান হইবা? বাবা বাবা কি আছে, আমি তো অবশ্যই নির্বাচন করতেছি এবং আগামী বছর আমি চেয়ারম্যান হইতেছি। এই আশা সাইরা দাও, তুমি এই গ্রামের চেয়ারম্যান জীবনেও হইতে পারবা না। কি কস, কেন আমি এই গ্রামের চেয়ারম্যান হতে পারবো না? কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হবে, আর মফিজ ভাই যদি একবার তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি জীবনে পারবা চেয়ারম্যান হইতে? হায় হায় রে, আমার এতদিনের স্বপ্ন ওই গ্রামের চেয়ারম্যান হওয়া এই মফিজ্জার কারণে ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যাব। না 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 না, ওই মফিজ রে আমি তার আগে গ্রাম ছাড়া করবো দেখা নিস। আব্বা, তুমি এটা কি কইতাছো? মফিজ ভাই তো আমগো গ্রামেরই লোক, হেরে তুমি কেমন গ্রাম ছাড়া করবা? দেখবি দেখবি, শোন, মফিজ তো একটা ফকিন্নির পুত, গরিব, চাল নাই চুলা নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে সে অনেকগুলি টাকা পাইয়া গেছে। এই টাকাটা কার? এইটা তো মফিজের টাকা না। এই টাকার খবর আমি পুলিশের কাছে কয়ে দেব, আর পুলিশ আইসা এই টাকাটা জব্দ কইরা নিব। সাথে সাথে পুলিশ আরো কমু, সে 2 নম্বরই ব্যবসা করে, চোরা চালানি করে, জাল টাকা ছাপায়। তাইলে পুলিশ মফিজ রে বাইন্দা নিয়ে জেলে ঢুকাই দিব, আর তখন আমি হয়ে যাব এই গ্রামের চেয়ারম্যান। আব্বা, হ্যাঁ, তোমার বুদ্ধির কাছে তো শয়তানও ফেল মারে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? শয়তান তো আসলে শয়তান না, তুমি একটা শয়তান। আর দেরি করা ঠিক হবে না, তুমি এখনই যাও আর ওই থানায় যায় মফিজ ভাই নামে বিচার দিয়ে আসো। স্যার, এই যে সেই মফিজ যার কথা আপনার আমি বলছি, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকিন্নির জাত ফকিন্নি, আমার বাড়িতে কাম করে খাইছে, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় লোকই ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না, এটা তো জনগণের টাকা। আপনি স্যার তার ঘাড়ে ধইরা এই টাকা আদায় করেন স্যার। মাস্টার সাহেব, আপনি ঠিক বলেছেন। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না, এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার, আইনে দিতেছি। স্যার, আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সব এই ব্যাগের মধ্যে আছে। আরে এগুলো তো নকল টাকা। হ্যাঁ, এগুলো তো এফডিসি শুটিং হয় সেই টাকা। স্যার, আপনি ঠিক বলছেন, এগুলো একটা আসল টাকা না, আমি এফডিসি থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমি রাস্তায় কোনো টাকাই পাই নাই। স্যার, অসম্ভব, সে মিথ্যা কথা বলতেছে। এইগুলা স্যার নকল টাকা দিয়া আসল টাকা লুকায় রাখছে। আপনি ধৈর্য গলা দেন, ঠিকই আসল টাকা সুচ্চুর করে বাইর করে দিব। মফিজ, এখনো তোমার সময় আছে, আসল টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। স্যার, আমি সত্যি কথা বলতেছি, আমি রাস্তায় কোনো টাকা পাই নাই। এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এফডিসি থেকে ভাড়া নাইছি, আনানোর পর রাস্তায় ফালাইয়া
টোকায় পাওয়ার নাটকটা করছি। তারপর স্যার আমি হঠাৎ বড়লোক হয়েছি। আসলে বড়লোক হওয়ার অভিনয় করছি। এই তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো? কেন কইছো লাখ লাখ টাকা তুমি পাইছো? বলো কেন সাজাইছো নাটক? কারণ আব্বা আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। মানে? আব্বা আমি আমার বউরে অনেক ভালোবাসি। পরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় ওরে শুধু আমার জন্যই বানাইছে। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না। সেই জন্য আমি পারুলরে মিথ্যা কথা বলছিলাম। আমি বলছিলাম আমরা অনেক বড় লোক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। পারুল আমার কথা বিশ্বাস করে সুখে থাকার লিগে আপনাকে কথা না শুই না পলায় আমার বিয়ে করছে। কিন্তু বিয়ার পরও যখন জানতে পারলো আমি গরিব, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, আমি ঋণে জর্জরিত, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না, আমার সাইরা চলে যেতে চাইছিল। স্যার আমি তখন বুঝছি আমার যদি টাকা পয়সা না থাকে আমার বউ আমার লগে সংসার করবো না, আমার সাইরা চলে যাইব। আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলা ভাড়াই না নিজেই রাস্তায় ফালায় রাখছিলাম। আর নিজেই হঠাৎ বড়লোক হওয়ার ঘোষণা দিছিলাম গ্রামে। আমি টাকা পাইছি, বড়লোক হয়েছি শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না, আমার সংসারটা টিকে গেল। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না। আপনারা সত্যটা জানা গেলেন যে আমি আসলে বড়লোক হই নাই, আমি গরিব ছিলাম, গরিবই আছি। তবে হঠাৎ বড়লোক হওয়ার নাটক কইরা আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবনের টাকা পয়সার অনেক দরকার। টাকা থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। যার ক্ষমতা নাই তার ক্ষমতায় পড়ে, যার শরীরে শক্তি নাই সে শক্তি পায়, যে অশিক্ষিত সে শিক্ষিত হয়ে যায়। তাই আমি চিন্তা করে দেখছি আমি একদিন অনেক বড় লোক হবো, অনেক টাকা ইনকাম করুম, কিন্তু তার জন্য আমার পাশে পারুল তোমার আমি চাই। আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই। ভালোবাসার মানুষ বলতে একমাত্র তুমিই আছো। আমি সব হারাইয়া সব ছেড়ে থাকতে পারুম পারুল, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারুম না। তুমি আমার ছাইরা গেলে আমি মরে যাবো। পারুল রে, মফিজ যে তোরে এত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা ওরা ভুল বুঝছিলাম। জামাই তোরে এত ভালোবাসে যে সেই ভালোবাসা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। আসলে মা বাপ হয়ে আমরা কি চাই, তুই এমন একটা ছেলের কাছে থাক যে ছেলেটা তোরে সারা জীবন ভালোবাসবো। জামাই বাবাজি তো সেই রকমের। আমি মা হয়ে তোরে বলতেছি, মা তুই জামাই বাবাজিরে ছাইড়া যাস না। জামাইরে ছাইড়া গেলে অনেক বড় পাপ হইব, আল্লাহ তোরে মাফ করবো না রে মা। মারে তোর আমার ঠিকই কইছে, এই জামাই ছেড়ে তুই যাইস না মা। সে যদি তোর ভরণ পোষণ দিতে না পারে, আমি কথা দিলাম আমি তোরে ভরণ পোষণ দেব। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। তাও মা এই জামাইরে ছেড়ে তুই যাইস না মা। আব্বা আমার কিছু লাগবে না, তোমাকে টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। আমার শুধু আমার স্বামীর দরকার, কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তার ছাড়া কোনোদিন থাকতে পারবো না। যত যাই হোক সে তো আমার স্বামী, যেমনই হোক সে আমার স্বামী। এখন থেকে আমরা যেমন আছি তেমনই থাকি। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমারে এমনি ভালোবাসো। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীর। বলা হয় এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬,২৭৬ কিলোমিটার। তবে এই প্রাচীরের শাখা দেয়ালগুলো এক করলে দৈর্ঘ্য দাঁড়ায় ৫,৫০০ মাইল। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চ্যাংস্যাং, যার অর্থ লম্বা দেয়াল। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।
2300 বছরের পুরনো পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তৃত 21,196 কিলোমিটার দীর্ঘ চীনের গ্রেট ওয়াল। এই প্রাচীরের যেটুকু প্রস্থ সেখানে নাকি প্রায় 12 জোড়া ঘোড়া একসঙ্গে দৌড়াতে পারবে। পাথর ও মাটি দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুউচ্চ প্রাচীরের সারি এগুলো। আকাশ থেকে দেখলে মনে হয় বিশালাকার এক সাপ বোধহয় এঁকে বেঁকে চলেছে। চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। চীনের মহাপ্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা। সে সময়ে মঙ্গোলীয়রা খুবই আক্রমণাত্মক জাতি হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তীরন্দাজ বাহিনী গড়ে তোলে, যাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ছিল প্রায় অসম্ভব। মূলত তাদের রুখতেই এই মহাপ্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ কিংসি হুয়াং চেয়েছিলেন তার উত্তরাঞ্চলের সাম্রাজ্য সম্পূর্ণ শত্রুমুক্ত রাখতে। এজন্যই 1000টি টাওয়ার সহ একটি বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল। আর এই টাওয়ারগুলোতে সব সময় সৈন্য রাখা হতো, যাদের কাজ ছিল বাইরের শত্রুর গতিবিধির ওপর দৃষ্টি রাখা। প্রতিরক্ষার পাশাপাশি সীমান্ত হিসেবেও চীনের মহাপ্রাচীরের বড় ভূমিকা ছিল সে সময়ে। তাছাড়া বাণিজ্যের ক্ষেত্রে মহাপ্রাচীরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6226 কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লখনৌ নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2008 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। চীনের মহাপ্রাচীরটি নাকি চাঁদ থেকেও দেখা যায় বলে জনশ্রুতি আছে, তবে এটি মিথ্যা তথ্য বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন, বিশ্বের অবাক করা স্থাপনায় উপরের দিকে থাকবে চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এটি তৈরি করতে কি ব্যবহৃত হয়েছিল তা অনেকেরই অজানা। মানব নির্মিত বিশালাকার এই প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। অ্যাকাউন্টস অফ কেমিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে জানা গেছে, চীনের মহাপ্রাচীর জল প্রতিরোধী এবং সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে। গবেষণা অনুসারে কোনো স্থাপনা নির্মাণের সময় স্টিকি রাইস ব্যবহার করা হলে তা জলরোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায়। চালে থাকা অ্যামাইলোপেকটিন চুনের ক্যালসিয়াম কার্বনেটে যুক্ত করার ফলে ক্যালসিয়াম কার্বনেটে স্ফটিক পাওয়া যায়। এতে স্থাপনাগুলো আরও বেশি মজবুত হয়। 1500 বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্যাগোডা, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু ছিল বলে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদেরা মনে করে থাকেন। এ কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে করা হয়। চীনের মহাপ্রাচীরটিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং আগুনের সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। চীনের গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন থেকে রক্ষা সম্পর্কে সাবধান থাকা উল্লেখযোগ্য। বর্তমানে দেয়ালের কিছু অংশ বিভিন্ন নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে, তবে কোনো পূর্ণাঙ্গ জরিপ না থাকায় কতটুকু স্থান রক্ষা পেয়েছে সে তথ্য কারো জানা নেই। তবে ধারণা করা হয় চীনের মহাপ্রাচীরের 30% হারিয়ে গেছে। চুরি করে এর ইট দিয়ে বাড়ি বানানোর কারণেই ঐতিহাসিক এই প্রাচীর বিলীন হওয়ার পথে। চীনা ভাষায় খোদাই করা এর একটি ইট বিক্রি করা হয়েছে প্রায় $5 থেকে 30 ইউয়ান দামে।
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।